হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং ওয়েল। আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম স্কুটার বেসড ইউটিউব চ্যানেল স্কুটারম্যান। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার চ্যানেলের স্পেশাল সেগমেন্ট রাইডার স্টোরিতে, পাওয়ার্ড বাই মোবিল। আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছে রাবি ভাই। কেমন আছেন রাবি ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এই অনুষ্ঠানটা সবসময় দেখি, তবে আজকে আমি এখানে আসতে পারি খুব খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইটেশন জানানোর জন্য। আপনারা সবাই জানেন যে লংজিভা ভিম্যাক্স ভার্সন 1 স্কুটারটা আমি চালাচ্ছি লাস্ট 1.5 বছরের বেশি সময় ধরে। রাবি ভাই ভার্সন 2টা নিয়েছেন একদম রিসেন্টলি, না রাবি ভাই? ডিসেম্বরে নাকি? 4 মাস গন। মাত্র 4 মাসে প্রায় 13,000 কিলোমিটার ক্রস করে ফেলছেন। অ্যান্ড বাংলাদেশের অনেকগুলো জায়গা অলরেডি এই স্কুটার দিয়ে তো ঘুরেছেনই, সেই সাথে আরও এর আগে কয়েকটা স্কুটার বোধহয় উনি ইউজ করেছেন। অ্যান্ড ওনার স্পেশালিটিটা আসলে কি সেটা আমরা গল্পের মাঝখানেই বুঝতে পারবেন। চিটাগং থেকে আমি অনেক আগ থেকে ট্রাই করছিলাম যে চিটাগংয়ের যারা আছেন তাদেরকে রাইডার স্টোরিতে ইনকর্পোরেট করা যায় কিনা, কিন্তু সময়ের অভাবে আমিও ওভাবে যেতে পারি নাই। বাট লাকিলি আজকে চিটাগং থেকে আমাদের রাবি ভাই ঢাকাতে এসে হাজির। ফার্স্ট স্কুটার আপনার কী ছিল? ফার্স্টে আমার ছিল উইগো দিয়ে স্টার্ট করেছি। কত সালে? এটা 19 সালে, 2019 সালে আচ্ছা। ফার্স্ট টাইম। আর ওটা করোনার পরে আমি করোনার টাইমে ওই স্কুটারটা প্রথম ইউজ করেছিলাম। এর আগে বাইকটাই অনেক ইউজ করছি। তাই তো প্রথমে আমার এই স্কুটার দেখে মনে হচ্ছে ফিমেলদের জন্য স্পেশালি আমার কাছে মনে হইতো, কিন্তু হঠাৎ করে আমার এক বন্ধু বলছে তুই একটু চালাই দেখতো কেমন লাগে। বলছে ফিমেল রাইডার হিসেবে, মানে অনেকে বলে যে লেডিস রাইডার। তো সে বললো যে আমার একটু গাড়িটা একটু চালাই দেখ কেমন লাগে। তো আমি একটু গাড়িটা একটু চালাইলাম। প্রথমে চালাইতে গিয়ে মানে ক্লাস ছিল না, তো ক্লাসলেস, তো এটা ক্লাস ছিল না। আমি যখন পিক আপটা টানলাম তখন আমি একটু সামনে যখন ফরওয়ার্ড হইলাম তখন আমি ক্লাস মনে করে ব্রেকটা চাপতেছিলাম, কিন্তু আমি আবার পিক আপটাও দিচ্ছিলাম, গাড়ি কন্ট্রোল করতে পারছি না ফার্স্ট টাইম। এই হচ্ছে অবস্থা। পরে অল্পের জন্য আমি ন্যারো স্ক্যাপ করি, আমি পড়ে যাই না। আচ্ছা। তারপরে বললো যে এটা ক্লাস, এভাবে ক্লাস নাই, ক্লাসলেস, এটা শুধু অ্যাক্সেলারেটর দিলে সামনে মুভ করবে। তারপর একটু ঘুরলাম, ঘোরার পরে আমি বেশ কিছুক্ষণ চালালাম ওইটা, এবং খুব মজা পাইলাম ফার্স্ট টাইম। ওইটা ছিল সম্ভবত ওই যে মাহিন্দ্রার একটা স্কুটার, ওইটা মাহিন্দ্রার আমার বন্ধুর কাছে ছিল, এটা মাহিন্দ্রার গাস্ট্রো মেবি। তো খুব মজা লাগছে প্রথমে। তারপর সেকেন্ড টাইমে আর টু স্কুটারটা দিয়ে তো চালাই, তারপর স্কুটার চালালাম। পরে আমি দেখলাম যে না, সামথিং ইজ ভেরি স্পেশাল ইন দিস সেগমেন্ট। এটা কমফোর্ট মানে অসাধারণ ছিল তখন আমার কাছে মনে হচ্ছে স্কুটার একটা চালাই দেখি কেমন লাগে। কিন্তু আমি একটা হোয়াইট কালারের আমি সেকেন্ড হ্যান্ড একটা স্কুটার কিনলাম, উইগো। সেকেন্ড হ্যান্ড স্কুটার কেনার পর কয়েকদিন চালাইলাম। আর আমার আগে থেকে পাহাড়ে যাওয়ার অভ্যাস ছিল, বা আমি প্রচুর গাড়ি নিয়েও ট্যুর করছি, মানে বিভিন্ন বাংলাদেশে আনাচে গেছি। তো আমি একদিন হঠাৎ করে ওই স্কুটার নিয়ে আমার পেছনে একজন পিলিয়ন নিয়ে আমি ওই যে বান্দরবন হয়ে রুমা উপজেলায় চলে গেলাম। রুমা উপজেলা যাওয়ার পরে ওখানে তো কেওক্রাডাং যাব, মানে বগালেক। কেওক্রাডাং তখন ওপেন না, তখন রিস্ট্রিকশন ছিল। বগালেক যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওখানে গাইডটাই নিতে হচ্ছে, অনেক আগে 19 সালের কথা। তখন তো তখন রাস্তাটা অনেক বেশি মানে মোটরবল ছিল না অতটা, না কেওক্রাডাং পর্যন্ত অ্যাট লিস্ট হয়নি তখন। বগালেক পর্যন্ত বোধহয় হইছে, বগালেক পর্যন্ত ছিল, বগালেক পর্যন্ত হয়নি। তো আমি ফার্স্ট হিল রাইড করছি, কিন্তু মোটরসাইকেলে অনেকবারই রাইড করছি, কিন্তু স্কুটার নিয়ে রাইড করি নাই। আচ্ছা। তো স্কুটার নিয়ে আমি গেলাম, যে আমার ফ্রেন্ডকে আরেকটা বাইকে উঠাই দিয়ে আমি চালাই গেলাম। তো ওই যে বগালেকের আগে একটা কিন্তু বেশ পিক আছে, বগালেক ঢোকার আগে ওই যে পিকটা নেমেই বগালেকের যে লেকটার পাশে যাওয়া, ওখানে আমি দাঁড়াইলাম। ওখানে দাঁড়ানোর পর চিন্তা করলাম যে এটাতে আমি উঠতে পারবো। সবগুলোই কিন্তু আমি টপকায় আসছি অলরেডি, সবগুলোই চলে আসছি, মানে ভয়ে যাচ্ছি, ফার্স্ট টাইম তো, মানে ভয় পাচ্ছি যাচ্ছি। বেশ থ্রিলিং লাগতেছিল ওই সময়। পরে আমি ট্রাই করলাম। তো উঠতেছি, কিন্তু ওইটার মানে সমস্যা ছিল, আমি তখন মেনটেন্যান্সটা ভালো ছিল না। মানে ফিউয়েলে আমি অত পাওয়ার পাচ্ছিলাম না। মাঝখানে গিয়ে প্রায় থেমে যাওয়ার মতো অবস্থা হইলো। তখন আমি করলাম কি, সোজা না রেখে আমি জাস্ট ওটাকে ঘুরাই দিয়ে, মানে পাহাড়ের স্লোপের সাথে এইভাবে পা দিয়ে আমি দাঁড়ায় থাকলাম। যে আরেকজন বাইকার ছিল, সে ওই যে যাচ্ছিল, বা আমার ফ্রেন্ডও ছিল, ও নেমে আসে, ধাক্কা দিয়ে আমরা উঠে গেলাম আর কি। ওই পাহাড়ে উঠে গেলাম। এই ছিল স্কুটারের প্রথম পাহাড় রাইড করার এক্সপিরিয়েন্স আমার। এরকম ছিল। কতদিন পরে এটা নেওয়ার 7 দিনের মধ্যেই। আই সর্বনাশ, সাহস চিন্তা করছেন। আর আমার একটা ব্যাপারও আছে, আমি কিন্তু ওই বাইকটাই কারো কাছেই শিখি নাই, নিজেই
মানে একটা মানুষ স্কুটার নিয়ে হুম। তাও আবার 110 সিসির একটা স্কুটার, সেটা দিয়ে ওঠা যাবে কি যাবে না, তো ওই সময় তো, এখন তো অনেকে যায় অনেক যায়। সাহস করে, কিন্তু ওই সময় তো মানুষ স্কুটারটাকে ওই যেটা বলছিল মেয়েদের বাহন মনে করে, হ্যাঁ। এবং এটা জাস্ট সিটির ভেতরে টুকটাক চালানোর জিনিস, জি জি সেটা নিয়ে বগালেক জি। পর্যন্ত উঠে যাওয়া, জি। ওই সময় কেউ সাহস অতটা করছে কিনা আমার ঠিক এখনো জানা নেই, হয়তো বা কেউ যেয়ে থাকবেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি এরকম যেয়ে থাকেন। আমি গাড়ি চালানো শেখাটাও এরকম, কারো কাছে শিখি নাই। আচ্ছা। আমি শুধু দেখতাম গাড়িতে যখন অটো ড্রাইভার গাড়িতে ডিতে দিলে সামনে যায়, হ্যাঁ। আরতে দিলে রিয়ারে যায়, আর এল মনে হয় মানে এল হচ্ছে পাওয়ার মোড আর কি, মানে বেশ পাহাড় টাহাড় ওঠে আর কি, এরকম পিতে পার্কিং। তো আমার গাড়ি হুইলের প্রতি আমার অ্যাডিকশনটা ছোট থেকেই ছিল, মানে আমার ছোট থেকে খেলার বাহন ছিল, খেলার মেটেরিয়ালস ছিল গাড়িটারি নিয়ে, গাড়ি বানাবো, এই গাড়ি বানাবো, সেই গাড়ি বানাবো। তারপরে হচ্ছে হ্যাঁ। প্রথম উইগো স্কুটার দিয়ে শুরু, হ্যাঁ, এটা কতদিন চালালেন? 6 মাসের মতো চালাইছিলাম। কত কিলোমিটার? 6 মাসে, তখন আমি তো অত হাতে করি, তো 6 মাসে মেবি 4000-এর মতো, 4,500। আর উইগো স্কুটারের যেটা বেশি, ওটা হচ্ছে সিটি রাইডের জন্য, কমিটিংয়ের জন্য খুবই ভালো, এবং ওইটা বেশ একটা টেকসই লংজিভিটি ভালো স্কুটারটার। গ্রেট। উইগোর তারপরে কোনটা নিলেন? উইগোর পর আসলাম বার্গম্যান আসলাম। আচ্ছা। বার্গম্যান আসলাম, কিন্তু মাঝখানে বেশ একটা লং টাইম আমার গ্যাপ ছিল। আচ্ছা। সেই সময় আমি মানে ওই যে বললাম না গাড়ি চালানোর বিষয়টা, মানে নিজে নিজে দেখে দেখে আমি কিন্তু কারো কাছ থেকে চালানো শিখি নাই, নিজেই ওই যে গাড়ি কিনে সামনে পিছনে রাতে নিজে নিজে গাড়ি চালাইতাম। আচ্ছা। মানে ওইভাবে আমি গাড়ি চালানোও শিখে গেছি একা একা, কারো কাছে শিখি নাই। এবং গাড়ি দিয়েও আল্লাহর মধ্যে 64 ডিস্ট্রিক্টস আমি ট্যুর করছি মাশাআল্লাহ। গাড়ি দিয়েও। তারপর এখন এই মাঝখানে অনেক দিন স্কুটার চালাইনি, তারপর 2021-এ এসে বার্গম্যান নিলাম। বার্গম্যান নেওয়ার পরে ওই যে তখন টু হুইলে আসলে থ্রিলিংটা অনেক বেশি, যেটা গাড়িতে পাওয়া যায় নাই। গাড়ি জাস্ট বসে থেকে গাড়ি চালাও, দ্যাটস ইট, বা বসে থাকো। কিন্তু টু হুইলে দেখা যায় আলো বাতাস রোদ বৃষ্টি সূর্য বিভিন্ন মানে প্রতিকূল পরিবেশের সাথে ফাইট করা বা গায়ে বাতাস লাগা, এটা মজার ব্যাপার আছে, থ্রিলটা একদম ডিফারেন্ট। হ্যাঁ ডিফারেন্ট একটা থ্রিল আছে। তো আমি এই যে হঠাৎ করে ট্যুরের নেশে এমনভাবে জেগে বসলো যে আমি মাথা থেকে বের করতে পারলাম না, বিশেষ করে পাহাড় রাইডটা। পাহাড়ে আমি আনাচে কোনাচে চষে, মানে আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে ওখান থেকে ওখানে কত কিলোমিটার হতে পারে, টাচ করে বলে দেবো এত কিলোমিটার, চট করে বলে দেবো। মানে পাহাড়ে ওই স্পেসটা কোথায়, ওই লোকেশনটা কোথায়, ইভেন ওই পাড়াটা কোথায়, কোন দিকে যেতে হয় আমি বলে দিতে পারবো। মানে প্রত্যেক ফ্রাইডেতে আমি পাহাড়ের নতুন নতুন ট্র্যাক রাস্তা যা আছে খোঁজাখুঁজি শুরু করে দিতাম। মানে আমার একটা অভ্যাস কি, মানে এভাবে বান্দরবন যাওয়া যায়, যে বান্দরবন কি অন্য পথে যাওয়া যায় না, আর কী কী দেখা যেতে পারে, মানে নতুন নতুন ডিফারেন্ট রাস্তায় যাওয়া, এটা আমার একটা নেশা। বার্গম্যান নিয়ে আপনি কতখানি ঘুরলেন? 37,000 কিলোমিটার। বাহ, লং একটা লং রাইড। একটা। বার্গম্যানের সুবিধা হচ্ছে ওটা কমফোর্ট ইজ ভেরি গুড, আর ওটা অসুবিধা কিছু আছে, অসুবিধা হচ্ছে হুইল সাইজটা আমি প্রবলেম মনে করছি। আর যখন সার্টেন ব্রেক করতে হয়, মানে হঠাৎ একটা বিপদ সামনে চলে আসলে যে ব্রেকটা করব, মানে ওইটা যে কন্ট্রোল করব, যখন আপনার সেন্স যখন কাজ করে তাড়াতাড়ি করে কন্ট্রোল করতে হবে, তখন স্কিড করে। সাডেন ব্রেক করলেই স্কিড হয়ে পড়ে যাবে ব্যাপারটা এরকম না আসলে। ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কীরকম পরিস্থিতিতে কীরকম অ্যাকশনে গেছেন। হ্যাঁ, শুধুমাত্র সামনের ব্রেকটা ধরে বসছেন হঠাৎ করে তিন কর্তব্য বিমূঢ় হয়ে, এটা একটা তখন ব্যাপার। কিন্তু স্কিড করাটা স্বাভাবিক। আর আমার পড়ে যাওয়ার দুইটার ব্যাপার, একটা বাচ্চা দৌড় দিছে, মানে ওই সময় বাচ্চাটা দৌড় দিছে ন্যারো স্ক্যাপ করার জন্য, তখন কিন্তু আমি সামনেরটা কতটুকু চাপবো পেছনটা ওইরকম সেন্সটা থাকে না আর কি। হ্যাঁ, মানে গাড়িটা থামানোটা ইম্পর্টেন্ট মনে হয়, ওই সময় পড়ে গেলাম। আর সেকেন্ড টাইম হচ্ছে লামাতে যাওয়ার সময় ওয়েদার খারাপ ছিল, তো আমরা যাচ্ছিলাম পাহাড়ে, খুব বৃষ্টি হচ্ছিল, তো আমি নামতেছি পাহাড় থেকে, ইন দ্য মিন টাইম একটা গাছ ভেঙে পড়ার সাথে সাথে আমি ব্রেক করছি, তখন আমি অত বেশি করতে পারিনি, ব্রেক করার সাথেই একদম গাড়ি সিটকে পড়ে গেলাম একদম, ওখানে একটা অ্যাক্সিডেন্ট করলাম, পড়ে গেলাম, ওখানে হাতে পায়ে ব্যথা পাইলাম। আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমি মাসে 2-1 রংপুরে যাই, চিটাগং থেকে 1 বা 2 যাই, অ্যাটেস্টেড ট্রেনে যাই। তো যখন আমি লং রাইডে যাই, যখন আমি তখন 50 কিলোমিটার্স পর আমাকে বার্গম্যানটা রেস্ট দিতে হইতো, রেস্ট না দিলে ওটা এয়ার কোল্ড ইঞ্জিন, তো অত সাপোর্টটা নিত, বাট ইঞ্জিনের প্রেশার আসতে আমি বুঝতে পারতাম যে একটু রেস্টের প্রয়োজন আছে। কিন্তু আমি তো নেগেটিভ সাইড, কিছু পজিটিভ সাইড আছে বার্গম্যানের। এই যে মিডল স্পেস যেটা আছে, মানে ক্যারিয়ারের জন্য মিডল স্পেসটা, ওটা বেশ বড়, অনেক বড় একটা, মানে ওখানে অনেক কিছু রিল্যাক্স ভাবে পা রাখা যায়, আর ওটার মানে ওটার অ্যাক্সেলারেশনটা খুবই মজা, বাটার স্মুথ। ফিউল কনজাম্পশনটা অনেক ভালো, আমি ইভেন হাইওয়েতে 50 আপ পাইতাম। তারপরে আসলাম ভাইয়া ভ্যারিওতে আসছিলাম, হন্ডা ভ্যারিও। তো আমি 7-8 মাসে আমি কত 27,000 কিলোমিটার রাইড করছি
এটা 7-8 মাসে 27,000? হ্যাঁ 27,000 কিলো এরকম রাইড করছি। চিন্তা করছেন? কীভাবে রাইড করছি এটা আমি প্রত্যেক মাসে 2বার করে রংপুর যেতাম হ্যাঁ, এবং প্রত্যেক ফ্রাইডেতে পাহাড় চষে খেতাম। আচ্ছা। মানে সকাল 6টায় বেরোতাম, রাত 10টা-11টায় আসতাম। মানে কোথায় কোথায় নতুন নতুন ট্র্যাক আছে, রাস্তা আছে, ইভেন ট্রেল আছে, কোথায় গর্ত আছে, ওগুলো তো নামাই দিতাম। আচ্ছা মাঝখানে একটা জিনিস হয়ে গেছে, আমি কিন্তু ইয়া নিয়ে এই যে সুজুকি বার্গম্যান নিয়ে হ্যাঁ, তিনদুতে রাইড করছিলাম আচ্ছা। এবং আমার সাথে ছিল সিরাজুল ইসলাম ভাই, ওনার অ্যাক্সেস। তিনদুতে রাইড করছিলাম। আমার তিনদুতে যখন আমি নামি তখন বিকাল 4টা, আমাদের কোনো এস্টিমেটেড ছিল না যে আমরা তিনদু যাব। হঠাৎ করে রাস্তায় দেখলাম যে এখানে তিনদু গেছে, যাবি মানে মানে সিরাজুল ভাই যাবেন নাকি? সুজুকি বার্গম্যান নিয়ে নেমে গেছেন হ্যাঁ, তিনদুতে? হ্যাঁ তিনদুতে চিন্তা করছেন? যাবেন তখন 4টার সময়, 4টারই একটু আগে 10 মিনিট হতে পারে। সুজুকি বার্গম্যান নিয়ে যাইতে যেতে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, মানে সামনে যখন যাচ্ছিলাম তখন আমার টেনে দিচ্ছিল আর একটু সামনে যা, মানে ইনফ্লুয়েন্স করতেছিল, মাইন্ড আমাকে ইনফ্লুয়েন্স করতেছে সামনে যাওয়ার জন্য। এরকম করতে 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 তিনদুতে টেনে ধরে এরকম করে, তখনও ছিল 2023 সালে, তখন রাস্তা কিন্তু খুবই বাজে অবস্থা, 23 সাল, ওকে। এখন তো ভালো। ওইভাবে আমরা তিনদুতে চলে গেলাম, আর মাঝখানে সিরাজ ভাই ব্রেক নষ্ট হয়ে গেলো। একদম নেমে গেছেন পুরোটাই? পুরোটা একদম নেমে একদম আমি তিনদু সাঙ্গু নদীর পাড়ে সাঙ্গু চলে নদীর গেছেন। পারে ওখানে রাউন্ড টাউন দিলাম, ছবি টবি তুললাম, এই সেই তোলার পর সিরাজ ভাই ব্রেক নষ্ট হয়ে গেল, নামার সময় ব্রেক সিজ করলো, কাঁপলো। তা পানি ঢেলে ঢেলে মোটামুটি ঠিক করছি। আবার ওনার মধ্যে ওনার বা আমার ইন্টেনশনসটা একই রকম, বা মানে চিন্তা ভাবনা বা চাওয়া পাওয়া যে যাইতে যখন চাইছি যাবোই, বাই হুক অ্যান্ড ক্রুক আমরা যাবোই। আচ্ছা। লাস্ট পর্যন্ত আমরা গেলাম, কিন্তু বেশি টাইম পেলাম না। আমরা মাত্র 10 মিনিট 15 মিনিট ওখানে রাউন্ড টাউন দিলাম, মুভ টুভ করলাম, করার পর এখন যাওয়া লাগবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তাও খুব বাজে। তারপর ওখান থেকে দুজন ঠেইলা টেইলে এরকম পিক আপ টিক আপ দিয়ে আমরা উঠে আসলাম। তখন আমরা সন্ধ্যার পরে, শীতকাল তখন প্রায় ডিসেম্বর মাসে, সন্ধ্যার পরে এসে যে মেইন রোডটা আছে থানচি আলী কদম যে রাস্তাটা আছে সংযোগ সড়ক, ওখানে এসে আমরা সন্ধ্যার পরে এসে পৌঁছাইলাম, তখন রাত হয়ে গেছে। আচ্ছা। তারপর আমরা থানচি গিয়ে নাইট স্টে করলাম, পরের দিন বাকলাইপাড়া ঘুরলাম। বাকলাইপাড়া থেকে ঘুরে ওখান থেকে ডিরেক্ট টান দিয়ে একদম রংপুরে চলে আসলাম। অ্যাট স্ট্রেস ডে নাইট চালাইছি। আমার আসলে একটা ভাই প্রবলেমস আছে ভাই, আমার আসলে একটা গাড়ি কিছুদিন চালাইলে মানে ডিফারেন্ট একটা ফ্লেভার নিতে চাই, এটা আমার একটা রোগ বলতে পারেন এটা। মানে আমি গাড়িও অনেকগুলো চেঞ্জ করছি, মানে স্কুটারও এটা আমার চতুর্থ। সবগুলোর এই যে স্কুটারগুলো ইউজ করার পরে ভিম্যাক্স আসার পর আপনার কি মনে হচ্ছে, ডিফারেন্সটা কতখানি ফিল করতে পারতেছেন? অনেস্টলি স্পিকিং বলে আমি আসলে চাইনিজ স্কুটারের কাছ থেকে এত ভালো পারফরমেন্স আশা করি নাই ফার্স্টে। চাইনিজ স্কুটার আমি চালাইনি কখনো, বা চাইনিজ বাইকও চালাই নাই। তো আমি চাইনিজ একটা চালাই দেখি চাইনিজটা কেমন লাগে। তো দেখি যে চাইনিজের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোলার দিচ্ছে, ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে। লাস্ট সোমবারে আমি চিরং থেকে রংপুরে গেলাম, অ্যাট স্টে চালাই গেলাম। তারপর আজকে আমি গাইবান্ধা থেকে ঢাকা আসলাম, গাইবান্ধা থেকে ঢাকা 3.5 ঘন্টায়। ওকে। সিয়ারি খায় রওনা দিছিলাম। মানে এটার আমি একটা জিনিস দেখলাম, এটা কখনো মানে ইঞ্জিনের ক্লান্তি দেখি নাই, মানে ও আছে 95, 100। আজকে রাস্তা ক্লিয়ার ছিল, মানে ইচ্ছা মতো টানছি। লাস্ট ডিসেম্বরে আমি এটা নিয়ে 1 মাসে 6,700 কিলোমিটার রাইড করছি। 1 মাসে? 1 মাসে হিউজ ব্যাপার। মানে 1 মাসে 6,700 কিলোমিটার রাইড করছি। আর ডিসেম্বরের 29 তারিখ থেকে এত বেশি বিজি হয়ে গেছি, আমি যে একটা পোস্ট করব, মানে কিছু যে লিখে একটা পোস্ট করব, আমার রাইডিংটার এক্সপিরিয়েন্স শেয়ার করব, এটা কি লিখবো এটা মাথায় আসেনি, এত বেশি ব্যস্ত। 1 মাসে কতগুলো জেলা গেলেন? 1 মাসে আমি টাচ করেছিলাম 64 ডিস্ট্রিক্টস, এবং ওইটার ভালো মতো রোমিং করছি হচ্ছে 16টা। তার মধ্যে সবচেয়ে ভালো যে সাতক্ষীরা দেখছি, এদিকে আপনার নাটোর, তারপর মেহেরপুর, তারপর এদিকে চুয়াডাঙ্গা, এগুলো দেখছি। আর ওদিকে একদম সাতক্ষীরার লাস্ট বর্ডার পর্যন্ত গেছি। ওইদিকে কোন দিকে আপনার কৈখালি একটা জায়গা আছে, কৈখালি আপনার দেখবেন যে সুন্দরবনের পাশে একটা ইন্ডিয়ার বর্ডার দিয়ে সুন্দর একটা জায়গা আছে, ওইটা খুবই ডেসোলেটেড, মানে বেশ ইনহসপিটেবল প্লেস। ওখানে যাওয়া কষ্ট হয়েছে আমার, কারণ রাস্তা ভাঙা ছিল। আমাদের ধরেন আমি একটা রাস্তায় আজকে বান্দরবন কোথাও একটা যাবো, এটা সবাই যায় হইচই নীলগিরি যাবে, মাথা আমার ওইটা আসে না। সবসময় আমার রাস্তা আসলে ওখানে একটা কী জানি একটা রাস্তা দেখা যাইতেছে মনে হয়, দেখি তো একটা ম্যাপ ঘাটিয়ে দেখি ওখানে আর কী জানি একটা আছে, ওখানে ঢুকে যাই। ওখানে ঢুকে যাই, খোঁজাখুঁজি করি যে কি আছে ওখানে, লোকের জিজ্ঞাসা করি। মানে কোনো মেসেজ না দিয়ে আন্দাজে ঢুকে যান? আন্দাজে ঢুকে যায়। অনেকে বলে যে, অনেকে পাগলও বলে। আমার জায়গায় সিকিউরিটি থ্রেট হইতে পারে না? সিকিউরিটি থ্রেট আমার এলাকার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। আচ্ছা। মানে কোন এলাকাটা কি রকম হবে না হবে, যেমন ধরেন আপনার পানছড়ি এলাকাটা ডেঞ্জারাস। ওকে। আপনার খাগড়াছড়ি কখনো বিপদে পড়ছেন? কখনো 2বার পড়ছিলাম, 2বার শান্তি ভাইয়ের হাতে আমি অ্যাটাক হয়েছিলাম। তাই? হ্যাঁ, শান্তি ভাইয়ের হাতে অ্যাটাক হয়েছে? হ্যাঁ 2বার অ্যাটাক হয়েছিলাম। পরে অনেকভাবে ওখানে যে আপনার মংফুর দাদা আছে, ওই আপনার ওই বান্দরবন থেকে ভেতরে যেতে হয়,
আমার জায়গাটার নাম মনে নাই, ওখানে একজন চেয়ারম্যানের সাথে পরিচয় ছিল অনেক আগে, ওনার নাম হচ্ছে মংফুর, কিন্তু Okay. নাফাকুম এলাকার, হ্যাঁ আচ্ছা, ওখানে ওনার পরিচয় আছে। উনি ওনার ছেলে চিটংয়ে আসছিল, ওনার সাথে যাই হোক যে কোনো কারণে এডুকেশন নিয়ে একটু হেল্প করছিলাম, ওই সব পরিচয় আছে। তো ওনার সাথে যোগাযোগ করছিলাম, এই পরিচয় টরিচয় দিয়ে বিভিন্নভাবে ফাঁক ফোকর দিয়ে বের হয়েছি ওখান থেকে। রাবি ভাই কিন্তু টিচার, ঠিক আছে। তো আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, ওখানে অনেক বছর ধরে আমি কাজ করি। ওখানে স্টুডেন্ট সারাদিন, আমি ডিসেম্বরে জানুয়ারিতে আমি একদম কোনো প্রকার টাইম পাইনি, মানে সকাল থেকে একজন টিচারের তো আসলে কোনো ছুটি নাই, মানে বাসায় অফিস শেষ করলে যে বাসায় এসে কাজ নাই তা না, তার অনেক কাজ করতে হয়, খাতা অ্যাসেস করতে হয়, তারপর হচ্ছে স্টাডি করতে হয়, পরের দিনে কি পড়াবো সেগুলো নিয়ে প্ল্যানিং করতে হয়, আবার কিছু কোয়েশ্চেন তৈরি করতে হয়, এক্সাম নিতে হয়, এক্সাম পেপারস রেডি করতে হয়। মানে কিন্তু মানে শিক্ষকতা পেশায় যারা থাকেন তাদেরকে এত বেশি ঘোরাফেরা করার ব্যাপারটা আমি এর আগে কখনো দেখি নাই, আমার চোখে পড়ে নাই আর কি। আপনাকে দেখে খুব অবাক হই, একই সাথে আপনি এই প্রফেশনের পাশাপাশি যেইভাবে ঘুরে বেড়ান এবং যেভাবে এক্সপ্লোর করতে আপনি পছন্দ করেন, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। টিচিং প্রফেশনাল থাকার কারণে আমার এই সব ট্যুর ম্যানেজ করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক বেশি খাটাখাটি করতে হয়। লঞ্জিয়া ভিম্যাক্সের স্কুটারটা যে চালালেন, মোটামুটি অনেকগুলো লং রাইড করলেন, এটা ভালো খাট মন্দ সব মিলায়, তাহলে কি বলবেন? অনেস্টলি স্পিকিং আমি যদি বলতে চাই, এটার হচ্ছে আমি প্রথমে সাসপেনশনে একটি স্ট্রিপ পাচ্ছিলাম, এখন যেহেতু আমি 13,000 চালাইছি, প্রায় 100 কিলোমিটার কম, তো এখন একটু সফট হয়ে আসছে। তবে আমার মনে হচ্ছে যে আর টু সফট হইলে ভালো, তো ওনারা বলছে যে আর টু সফট হবে, চালানোর পরে সফট হবে। আপনি কি অ্যাডজাস্ট করে নিয়েছিলেন? কিছু করি নাই যে অবস্থা। এটাকে অ্যাডজাস্ট করা যায় তো? আচ্ছা, আমি করি নাই, অ্যাডজাস্টটা করি নাই। অ্যাডজাস্টটা করে নিলে আরেকটু বেটার ফিল পাওয়া যায়। এই হচ্ছে সমস্যা, এটা পাইছি। আর হচ্ছে তেমন কোনো সমস্যা আমি পাই নাই। ব্রেকটা ভালো, ব্রেক। আর আমার কাছে মনে হয়েছে যে এই লিভারগুলো যদি, এই ব্রেকের লিভার এখানে যে পেন্টেনগুলো আছে, একটু যদি আর টু যদি একটু ভালো প্রিমিয়াম করা যেত তাহলে আর একটু ভালো হতো। বাট এটা ব্রেকটা আমি সব কিছু মজা পাই। আর ইঞ্জিনের যে সাউন্ডটা আছে, সাউন্ড অ্যাডজাস্টেবল, বেশ ভালো সুন্দর। এটা আমি সাসপেনশন স্ট্রিপটাই পাইছি, এটাই আমার সমস্যা। হেডলাইটের আলো আর একটু বাড়ানো দরকার। আমরা জানি প্রায় সবগুলো স্কুটারই হেডলাইট সাফিসিয়েন্ট হয় না, যে কারণে আমি এখানে দুটো ফগ লাইট লাগাইছি। এখন আমি বেশ রাস্তা ঠিক মতো দেখি, অন্য তেমন কোনো আমি এটা সমস্যা পাচ্ছি না। আচ্ছা, বসার বিষয় বলি। বসার সময় আমি যখন এভাবে বসি, তো যখন আমার বেশ রাস্তা অনেকক্ষণ চলার পরে আমি পাটা বেশ ইজি মুডে দিতে পারতেছি। তো এই জিনিসটা আমার কাছে, এটা আমি বার্গম্যানেও পাইছিলাম, যেটা আমি এখানেও পাচ্ছি, এটা খুব ভালো লাগে আমার কাছে। যখন পাটা লেগে যায় তখন আমি একদম পাটা বেশ লম্বা করে নিয়ে বসতে পারি, এটা একটা ভালো। আর ড্যাশবোর্ড লুকটা খুব ভালো, মানে সব কিছুই কমফোর্টেবলি বসা যায় ভালো। আজকে আমি গাইবান্ধা থেকে আসছি 3.5 ঘন্টায় ট্রেনে চলে আসছি, বেশ রাশ নিয়ে আসছি। কিন্তু এটার ক্লান্তি, ইঞ্জিনের যে ক্লান্তি, এত লং জার্নি করার পর ইঞ্জিনের কোনো সাউন্ড খারাপ বা ইঞ্জিনের মানে পাওয়ার ল্যাগ করা এ ধরনের কিছু দেখি নাই। প্রায় সময় আমার মাসে একবার করে চিটং থেকে গাইবান্ধা আসতে হয়, অথবা কোনো সময় দুবারও আসি, প্রচুর রাইড করি। বাট এই গাড়ির আমি কোনো স্টার্টে কোনো সমস্যা পাইনি, বা এটা আমি কোনো ড্রব্যাকস আলহামদুলিল্লাহ পাই নাই। সেদিক থেকে আমার বলাই উচিত যে স্কুটারটা ভ্যালু ফর মানি, নট ব্যাড, ভ্যালু ফর মানি। কিছু সমস্যা থাকা, আর চিটংয়ের একটা সমস্যা আছে, চিটংয়ের পানিতে যে ওয়েদার লবণ আছে, তো আমি এগুলো ধোয়ার পরে কয়েকটা রাস্ট পাইছি। আমার পানিতে ওখানে লবণ পানি চিটংয়ের, তো একটু রাস্ট পাওয়াটা স্বাভাবিক, পাইছি। আর কোনো সমস্যা পাইনি। রেডিয়েটর আর ফুয়েল কনজাম্পশনের কথা যদি বলি, আমি সিটিতে পাচ্ছি 37-38 অ্যারাউন্ড, যেহেতু সিটিতে অনেক জ্যাম থাকে। আর হাইওয়েতে যদি আমি 70 থেকে 80-র মধ্যে যদি চালাই, তাহলে সেখানে 45, 46, 47ও পাই। কালার টালার এভরিথিং ইজ ভেরি গুড, সব কিছুই বেশ ভালো লাগে। টিমসন টায়ার দেওয়া হয়েছে, আমি স্যাটিসফাইড। প্রথমে আমার মানে অনেক বেশি কনফিউশন ছিল যে আমি চাইনিজ স্কুটার নেবো কি না, বা নেওয়া উচিত কিনা, এগুলো নিয়ে আমি অনেক বেশি চিন্তা করছিলাম। আমার কাছে মনে হচ্ছে চাইনিজ স্কুটার 3.5 লাখ টাকা দাম হিসেবে এটার এই প্রাইস রেঞ্জ থেকে এটা একটা বেস্ট ডিল হতে পারে। এটা বেশ ভালো মনে হয়েছে। মানে আমার স্কুটার লাইফে বিটার এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, তো বিটার এক্সপিরিয়েন্স আমার হয়েছিল একবার, মানে খুব ব্যাডলি হয়েছিল। আমি সিরাজুল ইসলাম ভাই, আমরা কয়েকজন মিলে, আমরা হাসান ভাই, কয়েকজন মিলে আমরা একবার কুড়িগ্রাম থেকে নদী পার হয়ে একদম ইন্ডিয়ার বর্ডার দিয়ে লিঙ্গুরা, পাঁচগা, বিরিশিরি দিয়ে আমরা গেলাম সিলেট, সুনামগঞ্জে গেলাম, ওখানে স্টে করলাম। তারপর ওখান থেকে পরের দিনে তুরাংছড়া ঝর্ণা গেলাম, সিলেটে স্টে করলাম। তারপরের দিন স্টে করার কথা ছিল, ইন দ্য মিন টাইমে কল আসলো ফোনে, সিরাজুল ইসলাম ভাই বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ওনার যেতে হবে। তখন আমরা ওখান থেকে ডিসিশন নিলাম তুরাংছড়া ঝর্ণা থেকে বের হয়ে যে আজকে আমরা
চলে যাব সবাই, আমি চিটাগাংয়ে যাব, ওনারা রংপুরে যাবে, গাইবান্ধা জেলায় যাবে আর কি। তো আমরা বের হয়ে গেলাম, তখন রাত 11টা। তারপর ব্রাহ্মণবাড়ি আসলাম, তখন রাত 2:30 3টা প্রায় বাজে। তখন ওনাদেরকে তো ঢাকার দিকে যেতে হবে, আর আমি মানে চট্টগ্রামে আসব। তো ওনারা দুজন আলাদা হয়ে গেল এবং ওনারা বললো যে আপনি এখান থেকে যান, রাস্তাটা খারাপ, একটু ওয়েট করে তারপর যান, পরিস্থিতি বুঝে যান। ঠিক আছে, আমি বসেছিলাম, তো বসে থাকতে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছিল, মানে 10 মিনিট 1 ঘন্টার মতো লাগতেছে। পর আমি কিছুক্ষণ 10-15 মিনিট বসে আমি স্টার্ট করলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম যে 2টা বাইক আমাকে মনে হচ্ছিল ফলো করতেছে, ব্রাহ্মণবাড়িয়া 2টা বাইক ফলো করতেছে, কিন্তু বেশ রাস্তায় বেশ গাড়িও ছিল, 2-1টা করে গাড়ি ছিল। একটু পর দেখলাম গাড়ি নাই, ফলো করতেছে। পর দেখলাম একটা বাস আসতেছে, ওই বাসের রিফ্লেকশন, হেডলাইটের রিফ্লেকশনে, ওই আলোতে ওনার পেছনে একটা কী জানি একটা চিকচিক করলো, পেছনে যে বসে আছে রিফ্লেক্ট করলো। তখন আমি সেটা লুকিং গ্লাসে দেখলাম। লুকিং গ্লাসে দেখার পরে আমার কাছে একটু ডাউট লাগলো যে সামথিং রং মেবি, মনে হচ্ছে। আমি আরও একটু স্পিড বাড়াই দিলাম, ওরাও সেরকম ফাঁকা জায়গা খুঁজছে, স্পিড বাড়াই দিলাম। পরে আমি এনশিওর হইলাম যে হাতে কোনো ধারালো অস্ত্র হতে পারে, বা রামদা টামদা এরকম কিছু একটা হতে পারে, বা যেটা দিয়ে আঘাত করবে, এরকম চাকু টাকু হতে পারে, এরকম কিছু হতে পারে। আমি খুব জোরে টান দিলাম, তারাও দেখতেছে টানতেছে। তাদের কাছে মেবি অত বেশি ভালো সেগমেন্টের বাইক ছিল না, মানে স্ট্রাইকার বা এই ধরনের কিছু একটা ছিল, কিন্তু ওরা তো জানে না। ওই ব্যারিও স্কুটার তো বেশ মানে স্পিড ভালো, আমি অনেক জোরে টানতেছিলাম তখন, মানে গাড়ি টানতেছিলাম, ওনাকে ধরতে দিচ্ছিলাম না, আবার ওরাও টানতেছিল আমাকে ধরার জন্য। তো ইন দ্য মিনটাইমে আমি প্রথমে একটা পাম্প পেলাম, পাম্পে দেখলাম যে কোনো লোক নাই, জাস্ট লাইট জ্বলতেছে, কিন্তু কেউ নাই। আমি ওই পাম্পে ঢুকলাম না ঢুকে আমি আবার যাওয়া শুরু করলাম। একটা পাম্প দেখলাম যেখানে বাস এবং একটা ট্রাক দাঁড়া হয়ে আছে, বাস মনে তেল নিচ্ছিল, আমি ওখানে ঢুকাই দিলাম গাড়িতে। ঢুকাই দেওয়ার পর আমি ওখানে বললাম যে এখানে আপনাদের ওই পাম্পে বললাম যে আমাকে মানে 2জন ফলো করতেছিল, আপনাকে একটু হেল্প করেন, আমাকে একটু বসতে দেন এখানে, আমি সকালবেলা চলে যাব। ওনার ভদ্রলোক ছিল, উনি বলছে কোনো সমস্যা, লাইট জ্বালায় বলতেছে সমস্যা না, আপনি বসেন এখানে। ওনার হেল্প করলো, বসেন। আর উনি বললো যে আপনি এত রাতে একজন বাইক নিয়ে তো এখানে কেউ আসা যায় না, দেখছেন রাস্তায় কোনো বাইক দেখছেন? বলছে দেখিনি, 2টাই দেখছি। ওগুলোই সমস্যা। ওরা বললো যে ওরাই রাস্তা ডাকাতি করে। যাই হোক, এত রাতে বাইক নিয়ে ওনারা পরামর্শ দিল। তো পরের দিন সকালে আমি আমি চট্টগ্রামে চলে গেলাম, একটু ভোর পর্যন্ত ওয়েট করছিলাম ওখানে। যত জায়গা আপনি ঘুরছেন, সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে কোন জায়গা? মানে আমি অ্যাডভেঞ্চারের দিক থেকে তিন্দু ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস প্লেস, তিন্দু মনে হয়েছে। এখন তো তিন্দু ক্লিয়ার হয়ে গেছে। আর একটা অ্যাডভেঞ্চারাস জায়গা মনে হয়েছে, আমি কিছুদিন আগে গেছিলাম বাঘাইছড়ি থেকে লংগদুতে গেছিলাম, একদম ভেতর দিয়ে বাঘাইছড়ি থেকে লংগদুতে গেছিলাম। রাস্তা খারাপের জন্য ভাই বলে শেষ করতে পারবো, অনেক জায়গা, মানে আমি অনেক মানে ইনহসপিটেবল প্লেসে ঢুকছি, যেখানে কোনো রাস্তা নাই, বা সরু একটা গলি আছে, যে কোনো একটা রাস্তা আছে, মানে কমপ্লিটলি অফরোড আছে, সেরকম অনেক জায়গায় ঢুকছি। মানে আপনি খুব সাহস করে ঢুকে যান? হ্যাঁ, সাহস করে আমি ঢুকে যাই, ঢুকে এক্সপ্লোর করে বের হয়ে আসি। মানে আপনি বলবেন যে চলেন একটু আমরা থানচি থেকে ঘুরে আসি, অমুক জায়গায় ক্যাকাটা থেকে ঘুরে আসি, মজা পাই না। মানে আপনি যে চলেন না একটু কোথাও থেকে ঘুরে টুরে আসি, খুঁজে খাজে আসি, তখন মজা পাই। মানে আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত প্রকৃতির, অদ্ভুত যে সুন্দর জায়গাগুলো যেখানে মানুষ যায় নাই, সেটাই। লাস্ট ফ্রাইডেতে যে গেলে মানুষ এখনও যায় নাই, ওখানে পাকা রাস্তা হয়েছে, ওখান থেকে কানাজুপাড়া, লুংলাকপাড়া। আচ্ছা, মজার কথা বলি ভাই, আরেকটা জায়গা খুব হার হিম হয়ে আসছিল। আচ্ছা, আমি যখন প্রথম এই কিছুদিন আগে ক্যাকাডাং ওপেন হইলো না, ক্যাকাডাং যাওয়ার সময় হঠাৎ মাথা একটা দুষ্ট বুদ্ধি আসলে, ক্যাকাডাং উল্টো পথে যাব, বাঁকা পথে যাব। কিভাবে? আমি যাব মানে রোয়াংছড়িতে যাব। রোয়াংছড়িতে আমি ম্যাপে শুধু দেখি রাস্তা একটা আছে, কিন্তু কখনো ঢুকি নাই ওখানে। রোয়াংছড়ি দিয়ে খালি মাঝে মধ্যে ঘুরেই ম্যাপ টানিয়ে দেখি যে ওখানে একটা রাস্তা কিন্তু আছে, আমার যাওয়া হয় নাই। আচ্ছা, ওই রাস্তা প্রায় সময় চিন্তা করি ওটা যাবো কবে যাব। তারপর ওই রাস্তায় ঢুকলাম। তো ওখানে 3টা আর্মি চেকপোস্ট আছে, 3টা আর্মি চেকপোস্ট। যাই হোক, আমার বুদ্ধিতে প্রথম আর্মি চেকপোস্টটা পার হয়েছে, সেকেন্ডটাও পার হইতে পারছি, সেকেন্ডটা পার হতে, থার্ডটা তো পার হইতেই হবে। ভাই বিশ্বাস করবেন না, কেউ যদি ক্যাকাডাং যায়, ওই রোয়াংছড়ি রাস্তাটা যদি যায়, তাহলে একদম আত্মা শান্তি হয়ে যাবে। মানে মানুষ ওখানে যায়নি তো, মানে প্রকৃতি মানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে নিজ হাতে, নট আরিফে পাকা রাস্তায়, বাট গাছগুলো লতাগুলো রাস্তার উপর এসে পড়ে গেছে, মানুষ না যাইতে, মানে গাছগুলো ঘাসগুলো লতাগুলো রাস্তার উপর এসে পড়ে গেছে, উঁচু রাস্তা, মানে একদম ফাঁকা, বাতাস ঝিরিঝিরি বাতাস, গাছগুলো সেফ আছে, গাছগুলো এসে আপনাকে বাড়ি দিচ্ছে। প্রথমে আনসেফ মনে হয়েছিল, পরে আমার কাছে সেফ মনে হয়েছে পরে। কিন্তু ওখানে আর্মি ঢুকতে দেয় না, কারণ ওখানে ঢুকতে দিলে মানুষ পাবলিক হয়ে যাবে রাস্তাটা।
ওটা কি নতুন উদ্বোধনের অপেক্ষার রাস্তা এরকম কিছু? ওইটা আসলে এলাকার রাস্তা, আঞ্চলিক রাস্তা। ও, সো আমরা ওই আঞ্চলিক ইন্ট্রোডাকশন দিয়ে, যেমন ধরুন আমরা কোনো প্রকার সেফটি গার্ড নিই নাই বা উইন্ড ব্রেকার পরি নাই, মানে এলাকা লোকাল কিছু আমাদের আইডেন্টি কার্ড শো টো করে ইত্যাদি করে ওই দিকে গেছি। আমি 2বার গেছিলাম। পরে এইটা দেখে সিরাজুল ইসলাম ভাই ওরা আবার পাগল হয়ে গেছে, আপনি গিয়েছেন এই সেই অবস্থা, পরে ওনাদেরকে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা। আমি ওই দিক দিয়ে গেছিলাম। নেক্সট টাইম যদি আপনি কখনো যান, আপনাকে ওই দিক দিয়ে নিয়ে যাবো। ইনশাআল্লাহ। দিস ইজ এ গিফট ফর ইউ ভাই। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল ইঞ্জিন অয়েল কি ইউজ করছেন আপনি? অনেকবার ইউজ করেছি, আমার ভেরিয়াতে এটাই নিয়মিত ইউজ করতাম। মানে এটা তো 10W40 10W30 ছিল ওকে, এটা। সুপার মোটর। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স পেয়েছি এবং আমি ওটা সবসময় ওইটাতেই ইউজ করতাম ভেরিওতে। ফিডব্যাক কেমন পান এটা? অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। তো এটাতে আমি স্মুথনেস ভালো পাইছি, টপ স্পিডটা ওঠে বা বেশ ভালো, অ্যাক্সেলারেশনটা বেশ ভালো পাই। কোনো হিটিং ইস্যু? হিটিং ইস্যু পাই নাই, ওকে, হিটিং ইস্যু একদম পাই নাই এটাতে। গ্রেট। এটা বেশ ভালো। সবাই মোটামুটি এখন পর্যন্ত এটা ইউজ করে হ্যাপি, স্যাটিসফাইড। সো আমি আশা করবো আপনার এই মেশিন, এটা টেস্টেড অলরেডি আমারটা দিয়ে। থ্যাংক ইউ। এটা দিয়ে ট্যুর করছি। ইউজ করবো এটা অবশ্যই। ভাই আপনাকে একটা কথা বলার ছিল আমার, আমি এটা ভুলে গেছিলাম। আমি যেহেতু ভ্যারিও থেকে আসছি, ভ্যারিও থেকে আমি যেহেতু বিম্যাক্সে আসছি, আপনি জানেন ভ্যারিও একটা সুপার এক্সেলেশন স্কুটার। ওইটার ইনস্ট্যান্ট পিক আপটা অনেক শার্প, অনেক ভালো, অ্যাগ্রেসিভ। ভাই ওটা থেকে এটাতে আসার পর আমার ওইটা ফিল হয় নাই। এটার অ্যাক্সেলেশন অ্যাগ্রেসিভ, মানে ইনস্ট্যান্ট পিক আপটা এত সুপার ডুপার, এত ভালো, মানে ম্যাক্সি স্কুটার হইলেও আমি খুব ভালো লাগছে আমার কাছে। এটা একটু 19-20 হতে পারে, বাট এটা ঠিক আছে। এটা আপনাকে স্পিডকে খুবই ইন্সপায়ার করে। মানে এটা যখন আপনার 70-80 চলে, ও ইন্সপায়ার করবে 90 বা 100 চলার জন্য। যেমন আজকে আমি যখন আসছিলাম, আমি এটা হাইওয়েতে 75-80 চালানো খুব মুশকিল হয়। এটা মানে উঠে যায়, স্বভাব খারাপ করে মানে দিবে, স্বভাব খারাপ করে ফেলে এটা, মানে উঠে যায়, মানে কেমনি জানি 90-95 উঠে যায়। আমি এত চেষ্টা করি ইকোনমি চালাবো, 75 বা 80 মধ্যে চালাবো, কিন্তু এটা ও অটোতে উঠে মানে যাচ্ছে, আসলে আপনি 95 যতই উঠে চেষ্টা যাচ্ছে। করেন না কেন, আপনি খুব ধীরস্থির রাইডার হইলেও ভিম্যাক্স যখন চালাবেন এটা তখন আপনার মাথা ঠিক রাখা খুব কঠিন হয়ে যাবে। এটা আমি সংক্ষেপ হচ্ছে এটাই। এইটাই। এনিওয়েজ, Seriously। রাবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাকে আপনি অসংখ্য কষ্ট আমাকে করে এনে সময় ডাকছেন দিয়েছেন। এবং আমি অনেক সম্মানিত বোধ করছি এর জন্য। ওনার সাথে গল্প করলে আরো অনেক গল্প আছে, বাট এগুলো নিয়ে আসলে যদি আমরা কথা বলতে যাই ঘন্টার পর ঘন্টাও পার করে ফেলা সম্ভব। সব তো আসলে ইলাবোরেটলি এত বলা সম্ভব না। ইনশাআল্লাহ রাব্বি ভাইয়ের সঙ্গে আমি নেক্সটে কোনো একটা ট্যুর করব, লং ট্যুর, ইনশাআল্লাহ তখন আরো অনেক গল্প স্বল্প হবে। তো আজকের মতো আমরা এখানেই পর্বটা শেষ করতে চাই। এই মুহূর্তে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়েন। আর স্কুটার রাইডার্স ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, আপনি চাইলে সেখানেও জয়েন করতে পারেন। অ্যাভাব 71,000 মেম্বার আছে এই মুহূর্তে আমার গ্রুপে। স্কুটার রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা সেখানে করতে পারেন, বা যে কোনো কিছুর নিয়ে যদি আপনার কোনো কোয়েরিজ, কোনো হেল্প দরকার হয়, ওখানে আপনারা নির্দ্বিধায় আপনার পোস্ট করতে পারেন। আপনারা যদি রাইডার স্টোরিতে জয়েন করতে চান, স্ক্রিনে দেখানো যে ইমেল আইডিটা দেখছেন, এখানে আপনারা জাস্ট একটা ইমেল করবেন আমাকে, কোন স্কুটার চালাচ্ছেন, কত কিলো চালালেন, এবং যদি কোনো স্টোরি থাকে আপনার বলার মতন স্পেশাল, সেটাও মেনশন করে দিতে পারেন। ইনশাল্লাহ আপনার সঙ্গে হয়তো বা কোনো একটা পর্বে নেক্সটে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।